নমস্কার, চলে এলাম আবারও আমাদের স্টুডিওতে কম্পন দাস ইউটিউব চ্যানেল। আর আমাদের ম্যাডাম একটি টেলিভিশন চ্যানেলও রয়েছে, যেটা হচ্ছে সবার বাংলা। এটি সম্প্রচারিত হয় মোটামুটি আমাদের এই শ্যামপুর থানা এলাকায়। সেখানেও আমাদের এই প্রোগ্রাম দেখা যায়। আর স্টুডিওতে খুবই পরিচিত মুখ আমরা পেয়েছি চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ম্যাডাম মৃন্ময়ী ঠাকুর। আর সবাই বুঝতেই পারছো আমাদের বোর্ডের দিকে তাকিয়ে যে আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের ইতিহাস। তা আমরা সবাই আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা ইতিমধ্যে 20 নম্বরের প্রজেক্ট সাবমিট করে দিয়েছে সবার স্কুলে। তাদের নম্বরও এখনো চলে গেছে, ইতিমধ্যেই কাউন্সিলের কাছে জমা পড়ে গেছে। আমরা মূলত আলোচনা করব 80 নাম্বার নিয়ে। আর এই 80 নাম্বার কিরকম ভাবে আলোচনা করব আজকে ম্যাডাম, আমরা চ্যাপ্টার ওয়াইজ পরপর চ্যাপ্টার ওয়াইজ, যে চ্যাপ্টার থেকে এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন। এবং আমাদের সবার একটা দাবি থাকে, ইতিহাস তো অনেকের কাছেই একটু কঠিন বলে মনে হয় বা একটা বোঝা, যেন অনেক পড়া এরকম। তা সেই জন্য একটু সাজেস্টিভ, একটু যাতে যেগুলো ইম্পর্টেন্ট খুব বেশি সেইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। বেশ ম্যাডাম, শুরু করুন। আচ্ছা, প্রথমেই আমি আমার পাশে উপবিষ্ট শ্রদ্ধেয় তনুরঞ্জন স্যারকে আমার প্রণাম এবং ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের কল্যাণার্থে তিনি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো পরীক্ষা একদম সামনে এসেই গেছে, তো এরকম পরিস্থিতিতে আমার পরামর্শ যদি শিক্ষার্থীদের কোনোভাবে উপকৃত করে, সেটা আমারও ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি বলছি যে এই যে এটা যে ইতিহাসটা 12-এর, তার নামই হচ্ছে ভারত এবং বিশ্বের ইতিহাস। অর্থাৎ একই সাথে আমাদের ভারত এবং বিশ্বকে নিয়ে সাথে করে চলতে হচ্ছে। তো এখানে যেমন আমরা পড়ছি যে ভারত ছাড়ো আন্দোলন, এখানে যেমন আমরা নৌ বিদ্রোহ পড়ছি, তেমনই অন্যদিকে পড়ছি চীনের ক্যান্টন বাণিজ্য, জাপান চীনের সম্পর্ক। তো একসাথে একটা পরিধি কিন্তু অনেক ব্যাপক এটার। তো আমি আগের দিন মাধ্যমিকের আলোচনার সময় বলেছিলাম যে ডেটস নিয়ে অত মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কিন্তু এখানে না বিষয়টা অনেকটা আলাদা। এখানে যেমন ঘটনা পড়তে হবে, ঘটনার বিষয়বস্তু পড়তে হবে, ঘটনার সময়কালটাও কিন্তু এখানে খুব ভালো করে পড়তে হবে। এখানে কিন্তু একটু ডেটস গুলোকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এর যে গভীরতা উচ্চ মাধ্যমিকের ইতিহাস, সেটা কিন্তু বেশ ব্যাপক। আর প্রথমেই আমি একটু আলোচনা করে দিই, সবাই হয়তো জানো, তাও একটু আলোচনা করে দিই যে চ্যাপ্টার ওয়াইজ কেমন কোশ্চেন আসে। তো প্রথম অধ্যায় হচ্ছে অতীতকে স্মরণ। এখানে এমসিকিউ আসে 2 নাম্বার, এসএকিউ আসে না, বড় প্রশ্ন আসে এখান থেকে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এখানে এমসিকিউ আসে 2 নাম্বার, এসএকিউ আসে 3 নাম্বার। তৃতীয় অধ্যায় আছে নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্য। এখানে এমসিকিউ 3, এসএকিউ 2। আচ্ছা, সব চ্যাপ্টার থেকে কিন্তু বড় প্রশ্ন আসছে। চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, 3 এমসিকিউ এবং এসএকিউ হচ্ছে 3। ঠিক আছে, তো এই 4টে অধ্যায়কে নিয়ে হচ্ছে গ্রুপ 1। এখান থেকে টোটাল এমসিকিউ এবং এসএকিউ আসছে 18 নাম্বার। আচ্ছা, গ্রুপ 2 যেটা পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে, ভারতের ঔপনিবেশিক শাসন। এখানে 3 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার এসএকিউ। ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, 3 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার এসএকিউ। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ, 4 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার এসএকিউ। অষ্টম অধ্যায় অবৌপনিবেশিকরণ, 4 নাম্বার এমসিকিউ এবং 2 নাম্বার এসএকিউ। তো এই যে গ্রুপ 2, এখান থেকে কিন্তু 22টা শর্ট কোশ্চেন, টোটাল 40টা করতে হচ্ছে। গ্রুপ 1 থেকে 18টা আসছে, গ্রুপ 2 থেকে আসছে 22টা। তার মধ্যে মনে রাখতে হবে চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে 6টা করে প্রশ্ন আসছে, সব থেকে বেশি। অন্যান্য যেখানে 2টো করে আসছে বা 5টা করে আসছে, তো এই চতুর্থ, সপ্তম, অষ্টম থেকে কিন্তু 6টা করে কোশ্চেন আসছে। তো এবার আমরা জানি যে কটা করতে হবে এমসিকিউ, 24টা করতে হবে এবং 24টায় কোনো অল্টারনেটিভ নেই, 24টাই করতে হবে। এসএকিউ 16টা করতে হয়, তো 24টা থাকে সেখান থেকে আমাদের বিকল্প থাকে, তো 16টা সেখান থেকে আমাদের নির্বাচন করে করতে হয়।
আর বড় প্রশ্ন থাকে 9টা বা 10টা থাকে, সেখান থেকে আমাদের 5টা করতে হয়। তো এক্ষেত্রে প্রত্যেকটা যে গ্রুপ থেকে ইচ অ্যান্ড এভরি গ্রুপ থেকে আমাদের অ্যাটলিস্ট 2টো করতেই হবে। মানে গ্রুপ 1 থেকে 2টো করলাম, গ্রুপ 2 থেকে 2টো করলাম, বা গ্রুপ 1 থেকে 3টে করলাম, গ্রুপ 2 থেকে 2টো করলাম। তো এইভাবে টোটাল 5টা করতে হয়। কোনো একটা আমরা যে গ্রুপ 1 এ গিয়ে আমি একটা করলাম, গ্রুপ 2 থেকে 4টে করলাম, এভাবে কিন্তু হয় না। মানে একটা গ্রুপে দুটো তোমাকে করতেই হবে, অ্যাটলিস্ট 2টো তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা করবে। আর এখানে আমি একটা কথাই বলবো যে শর্ট কোয়েশ্চেন গুলো 24টা যে শর্ট কোয়েশ্চেন পর পর তোমরা করবে। যদি না পারো কোনোটা, নিজের হাতের লেখা অনুযায়ী একটা জায়গা ছেড়ে পরের কোয়েশ্চেনে যাবে, কিন্তু কোনোভাবেই সেই কোয়েশ্চেনটা শেষে করবে বা বড় প্রশ্নের মধ্যে করবে না। আর পূর্ণ বাক্যে সেক্ষেত্রে উত্তর দেবে। আর পরীক্ষা শুরুর প্রথমেই কিন্তু তোমরা আগে নির্বাচন করে নেবে যে কোনটা তোমরা করছো এবং একই সাথে কোনটা করছো না, কোনটা ভালো প্রিপেয়ার, কোনটা একটু কম। তো যেগুলো ভালো আমি বলবো বড় প্রশ্নের ক্ষেত্রে একদম সেখান থেকে হাত দেবে, যাতে কি স্যারের ইমপ্রেশনটা প্রথমেই একটা ভালো হয় যে না, ভালো কোশ্চেন থেকে শুরু করবে। সেক্ষেত্রে শেষের কোশ্চেনটা একটু খারাপ লিখলেও হয়তো সেটা ক্ষমার চোখে দেখা হয় যে ঠিক আছে, ছেলেটা ভালোভাবে মানে চেষ্টা করেছে খাতাটাকে প্রেজেন্ট করার। আচ্ছা, তো প্রথম যে চ্যাপ্টারটা আছে অতীতকে স্মরণ, তো এক্ষেত্রে আমি বলে দিই, যেহেতু এর পরিধি অনেক ব্যাপক, তো এটা একটা না মানে ভয় লাগে স্টুডেন্টদের যে এই বিশ্বের ইতিহাস পড়ছে, একবার ভারতের ইতিহাস পড়ছে। তো আমি এক্ষেত্রে বলবো তোমরা প্রথমেই না যে টাইটেল বা নাম চ্যাপ্টারে সেটাকে ক্র্যাক করার চেষ্টা করো। মানে আমরা যেমন কোনো যখন সিনেমা দেখি তখন যে আমরা বুঝতে পারি সিনেমাটার নাম দেখে যে এটা কোনো রোমান্টিক সিনেমা, না এটা কোনো থ্রিলার সিনেমা, না এটার কোনো ধর্মীয় ভাবাবেগ আছে, নাকি পলিটিক্যাল সিনেমা, আমরা বুঝতে পারি। তো এক্ষেত্রে কি হচ্ছে, যখন দুটো আমরা একটা ব্যাপক পরিধির মধ্যে যাচ্ছি, যখন দুটো ভারত এবং বিশ্ব একসাথে পড়ছি, তখন যদি চ্যাপ্টারের নামটা আমরা খুব ভালো করে পড়ি, অতীতকে স্মরণ, আমরা এটা সবাই বুঝতে পারছি যে অতীতের ইতিহাস নিয়ে এখানে আমাদের আলোচনা করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এটা কিন্তু আমরা সঠিক অনেকেরই ধারণা নেই যে উপনিবেশবাদটা কি, সাম্রাজ্যবাদটা কি। সেক্ষেত্রে যদি আমরা টাইটেলটাকে মানে এই নামটাকে ক্র্যাক করতে পারি যে কি বলতে চেয়েছে দেখি, তো এই ইন্টারেস্টটা গ্রো হলেই কিন্তু আমরা চ্যাপ্টারে সহজেই ঢুকতে পারবো। তখন কিন্তু আমাদের মনে হবে যে ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারটা পড়ে দেখি আর একটু কি আছে। তো প্রথমেই আমি বলবো নামটা খুব ভালো করে পড়ো, অধ্যায়ের নাম, এবং তারপরে কিন্তু তোমরা অধ্যায়টাকে শুরু করো বা বোঝার চেষ্টা করো। এভাবে করলে কিন্তু 12 ইতিহাসটাকে তোমরা সহজেই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আচ্ছা, আপনি বললেন যে যখন যে স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি ইতিহাস নিয়ে, তো এইখানে ইতিহাসটাকে এমন ভাবে শুরু করা হয়েছে, একদম জন্ম লগ্ন থেকে ইতিহাসের সৃষ্টিটাকে দেখানো হয়েছে অতীত স্মরণে। তো এখানে হিস্ট্রি এটা এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন, অর্থাৎ তদন্তের মাধ্যমে আমরা যে জ্ঞান আহরণ করছি বা সত্যের আলোতে পৌঁছচ্ছি। তো ইতিহাসটা একটা আমার মনে হয় একটা রহস্যমণ্ডিত সাবজেক্ট, থ্রিল, যেটা আমরা প্রাচীন ভারতটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় ছাত্রছাত্রীরা যদি তারা এখন থ্রিল ভীষণ পছন্দ করে, একটু থ্রিল নিয়ে যদি এই সাবজেক্টটাকে পড়ে, তাহলে আমার মনে হয় একদম এটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে। সবসময় বলি যে সাবজেক্টটাকে ভয় লাগে সেটাকে ভালোবাসো বেশি করে, আর সেই সাবজেক্ট তোমার ভালোবাসার প্রতিদান দেবে, অর্থাৎ তুমি নাম্বার ঠিক পাবে। এখানে শুরুই হচ্ছে এভাবে যে ইতিহাসটা কিভাবে মানে ইতিহাসের এই অতীত স্মরণে আছে লোককথা, উপকথা, জনশ্রুতি, কিংবদন্তি, এগুলো একটা ইতিহাসের অন্তর্গত বিষয়। যেমন লোককথার মধ্যে সাত ভাই চম্পা, বেহুলা লক্ষিন্দরের যে গল্প, এগুলো যে ইতিহাসের অন্তর্গত। তো তার মধ্যে দিয়ে কিভাবে আমাদের এখনকার যে আধুনিক ইতিহাসের যে লিখন পদ্ধতি, কিভাবে ইতিহাসের উত্তরণ ঘটছে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে বোঝানো হয়েছে যে ইতিহাসের সৃষ্টি বা জন্মটা কিভাবে আসছে। তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি 1 নম্বরের গুলো বলছি। যে হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এই শব্দের অর্থ কি, এখানে যেটা বললাম, এবং ভারতের প্রথম কে জনশ্রুতি সংকলন প্রকাশ করে, লোককথা বা ফোক টেল কাকে বলে, স্মৃতিকথার 2টি উদাহরণ দাও, স্মৃতি কথা এবং মিথের পার্থক্য কি, মৌখিক ঐতিহ্য বলতে কি বোঝো, ভারতের সর্বপ্রথম কারা আধুনিক ইতিহাস চর্চা শুরু করেন, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে, জেমস মিল ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি, 2 জন সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের নাম করো, কাকে এবং কেন ইতিহাস দর্শন ও আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়,
জাদুঘর কাকে বলে, পৃথিবীর প্রাচীনতম জাদুঘরের নাম কি, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত, কোন সময়কে জাদুঘরের যুগ বলা হয়, কলকাতার একটি বিজ্ঞান মিউজিয়ামের নাম লেখো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বড় প্রশ্ন যেটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, তার সাথেই জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এটা একটা। আর একটা হচ্ছে যে ইতিহাস রচনা বা অতীত স্মরণ করার ক্ষেত্রে স্মৃতিকথার ভূমিকাগুলি আলোচনা করো এবং ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি। এই তিনটে বড় প্রশ্ন আমি প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের দিলাম। আচ্ছা, এবার দ্বিতীয় চ্যাপ্টার উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এখানে সংক্ষিপ্ত হচ্ছে আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, এগুলি সব 1 নাম্বার। কবে কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয়, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন, কোন বন্দরে আসেন, ভারতের কোথায় কোথায় পর্তুগিজরা বাণিজ্য কুটি স্থাপন করেন, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, মুক্তদার নীতি কি, এর প্রবক্তাকে, নতুন বিশ্ব বলতে কি বোঝো, কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি রচয়িতাকে, মার্কেন্টাইল মতবাদ বা বণিকবাদ বলতে কি বোঝো, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় এবং স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। এগুলো হচ্ছে সব এমসিকিউ, এসিকিউ দুটোই। এবং হচ্ছে প্রশ্নমান 8। এবার প্রশ্নমান 8-এরটা যেটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরই সাথে উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এবং সাম্রাজ্যবাদের উদ্ভব এবং প্রসারের কারণগুলি আলোচনা করো। তো এখান থেকেও আমি 3টে বড় প্রশ্ন দিলাম। বেশ। তৃতীয় অধ্যায়ের 1 নম্বরের যে প্রশ্নগুলো, দস্তক কি, ফারুকশিয়ারের ফরমান কি, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, 1813 খ্রিস্টাব্দে এই সনদ আইনের গুরুত্ব কি, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়। এগুলো সব কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় আইসিএস কে ছিলেন, কাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো, কবে ভারতের প্রথম রেলপথ চালু হয়, কবে বাংলায় প্রথম রেলপথ চালু হয়, কাকে ভারতের রেলপথের জনক বলা হয়, ভারতের কে কোথায় প্রথম পাটকল স্থাপন করেন, কে কোথায় চা গাছ আবিষ্কার করেন, ভারতে কে কোথায় প্রথম কাপড়ের কল প্রতিষ্ঠা করেন। এগুলো কিন্তু কমন অথচ বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 8 নম্বরের হচ্ছে অবশিল্পায়ন বলতে কি বোঝো বা ঔপনিবেশিক শাসনে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। দ্বিতীয় যে কোশ্চেনটা সেটাও খুব ইম্পর্টেন্ট, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা প্রভাব আলোচনা করো। একই রকম হয়, ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। এক্ষেত্রে সুফল এবং কুফল দুটোই কিন্তু লিখতে হবে। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই বাণিজ্যের অবসান ঘটে কেন। এক্ষেত্রেও আমি কিন্তু 3টে বড় প্রশ্ন দিলাম। অধ্যায় 4, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার ডা বিখ্যাত কেন, 2 হচ্ছে চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো, চার্লস উড কে ছিলেন, কবে এবং কেন শ্যাডলার কমিশন গঠিত হয়, শ্যাডলার কমিশনে ভারতীয় সদস্য কারা ছিলেন, 3 আইন কি, এই আইন কবে পাশ হয়, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে, শাহু বা শাহকার কাদের বলা হয়, কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে, দলিত কাদের বলে, চৌঠা মে আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়। এগুলো হচ্ছে সবই শর্ট কোয়েশ্চেন। আর ব্রড কোয়েশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারই সাথে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বা শের সৈয়দ আহমেদের যে ভূমিকা সেটা। তৃতীয় যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি এবং সীমাবদ্ধতা আলোচনা করো। এবং চতুর্থ যেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এই 4টে প্রশ্ন আসছে 4 নম্বর অধ্যায় থেকে। 5 নম্বর অধ্যায়ে শর্ট প্রশ্ন, মর্লে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়, কোন আইনে প্রথম মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়,
মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়? রাওলাট আইন কবে পাশ হয়? 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে কি ঘটেছিল? রবীন্দ্রনাথ কবে কেন নাইট উপাধি ত্যাগ করেন? মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? এটা কিন্তু ভালো করে পড়বে। সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? লখনৌ চুক্তি খুব ভালো করে পড়বে, কবে কাদের মধ্যে হয়েছিল। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? চৌরি চৌরা ঘটনা কি? পুনা চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয়? হায়দ্রাবাদ কবে ভারতের সাথে যুক্ত হয়? 20 শতকে বাংলার ভারতের কবে মন্বন্তর হয়েছিল? এগুলো সবই শর্ট প্রশ্ন, ভালো করে পড়বে। আর প্রশ্ন মান 8, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং শর্তাবলীগুলি আলোচনা করো। এরই সাথে তোমরা লিঙ্ক, যেহেতু 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি অবশ্যই পড়বে। আর খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা লখনৌ চুক্তির শর্ত এবং গুরুত্ব কি, তারই সাথে রাওলাট আইনের শর্তগুলিও তোমরা কিন্তু একটু পড়বে, এবং কেন এটা বিরোধিতা করা হয়েছিল সেটাও তোমরা পড়বে। তো এখান থেকে দুটো প্রশ্ন দিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নমান 1, যেগুলো হিটলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কি ছিল? রোম, বার্লিন, টোকিও ঐক্য চুক্তি কি? লিন-লিতুগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? হরিজন পত্রিকা কে প্রকাশ করেন? মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্বটা ভালো করে পড়বে। কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন কবে? কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের নেতৃবৃন্দের যে বিচার হয় তার মধ্যে যে কোনো দুজনের নাম লেখো। রশিদ আলী দিবস কবে পালিত হয়? কোন জাহাজে নৌ বিদ্রোহের সূচনা ঘটে? সিআর ফর্মুলা কার নাম অনুযায়ী হয়েছে? ওয়াহাবেল পরিকল্পনা কি? কে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? এখানকার এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো আমি বলবো যে ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়বে। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কি বোঝো? খুব প্রত্যেকটা শর্ট কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত কবে প্রজাতান্ত্রিক দেশ হয়? জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেন? এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশে? তো এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আচ্ছা, প্রশ্নমান 8 যেটা, সেটা ক্রিপস মিশন কি? এটি কোন রাজনৈতিক পটভূমিতে ভারতে আসে? এই মিশনের ভারতের আগমনের প্রতিক্রিয়া কি ছিল? এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি এবং অগ্রগতি, সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের ভূমিকা কি ছিল সেটি লেখো। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ তাৎপর্য আলোচনা করো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কি ছিল? এই পরিকল্পনার ফল কি হয়েছিল? তো হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও। এখানে তোমাদের প্রশ্নমান 8, প্রশ্নমান 1 সবই কিন্তু একটু বেশি ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। অধ্যায় 6, অধ্যায় 7 ঠান্ডা লড়াইয়ের যুগ। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধ কথাটি কে প্রথম ব্যবহার করেন? ফাল্টন বক্তৃতা কে কবে প্রদান করেন? ট্রুম্যান কে ছিলেন? কবে তিনি তার নীতি ঘোষণা করেন? ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনা কবে কেন ঘোষিত হয়? ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটোর পুরো নাম কি? দাতাত কি? জেনেভা সম্মেলন ডাকা হয় কেন? জেনেভা সম্মেলন কোন কোন দেশ অংশ নেয়? কবে কাদের মধ্যে কৌশলগত অস্ত্রের যে সীমিতকরণ চুক্তি, যেটাকে সল্ট 1 বলা হয়, সেটা স্বাক্ষরিত হয়? পেরেস্ট্রোইকা কি? সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কি? চীনের কবে লং মার্চ শুরু হয়? কবে কার নেতৃত্বে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এগুলো কিন্তু মোটামুটি পড়ো। আচ্ছা, প্রশ্নমান 8 এর ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি লেখো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখো। আর ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা বিবরণ দরকার, কিন্তু তোমরা একটু দেখে যাবে। আচ্ছা, অধ্যায় 8 অব উপনিবেশিকরণ। এখানে যে 1 নম্বরের প্রশ্নগুলো, তৃতীয় বিশ্ব কি? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন? ইসরোর পুরো কথাটি কি? কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? সার্ক কবে গঠিত হয়, কোথায়? বর্তমান সার্কের সদস্য সংখ্যা কত? সার্কের পুরো নাম কি বা পুরো কথাটির অর্থ কি? আচ্ছা, এক্ষেত্রে যে বড় প্রশ্নগুলো আসবে 8 নম্বরের,
অবঔপনিবেশিকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তাৎপর্য লেখো। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এটাও ভীষণ ভালো করে পড়বে। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে সার্ক কিভাবে গঠিত হয়, সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল। তো মোটামুটি আমি সব চ্যাপ্টার থেকেই আমি 3টে করে বড় প্রশ্ন আমি দিলাম, শুধুমাত্র একটা অধ্যায় থেকে একটু বেশি দিয়েছি। তো তোমরা এগুলো কিন্তু ভালো করে পড়লে আশা করি তোমাদের ভালো ফল তোমরা করতে পারবে। ম্যাডাম, অনেক ছাত্রছাত্রীর একটা দাবি থাকে যে যদি আমাদের একটু প্রশ্নগুলো একটু ডিসকাশন করে দেওয়া হয় আর কি, মানে বড় প্রশ্নের ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব কয়েকটা যদি বড় প্রশ্ন একটু সংক্ষিপ্ত আকারে যদি আলোচনা করেন তাহলে ওদের প্রশ্ন উত্তর লিখতে অনেকটা সুবিধে হবে। আচ্ছা, বেশ। আচ্ছা, তো প্রথমে আমি যখন বললাম যে এখানে সাল ডেটস ভীষণ ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমি বলবো একটা সময় সারণী বা সময়সূচি তোমরা করে নেবে, যে কি কি ভারত ঔপনিবেশিক সরকার কর্তৃক কি কি আইন, যেমন রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, ভারত শাসন আইন কবে হয়েছিল, কোন ভাইসরয়ের আমলে হয়েছিল, এগুলোর একটা ডিফারেন্ট চার্ট তোমরা কিন্তু হাতের কাছে পরীক্ষার সময় রাখবে। এবং এর সাথে সাথে আমি বলবো যে তোমরা বিভিন্ন রকমের যে চুক্তিগুলো, কমিশন যেগুলো গঠন হয়েছিল, তো সেগুলোর যদি একটা ডিফারেন্ট চার্ট করে পড়ো, সেক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলো ক্র্যাক করতে অনেক বেশি সুবিধা হবে এবং কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার থাকবে যে কোন সালে কি হয়েছিল, বা পরপর একটা সময়সূচি অনুযায়ী তোমরা পড়তে পারবে। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে আমি একটু আলোচনা করে দিচ্ছি। স্যার যেটা বললেন যে প্রথম অধ্যায়ে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জাদুঘর কি এবং জাদুঘরের প্রকারভেদ। তো জাদুঘর এই কথাটা এসেছে গ্রিক শব্দ মিউজিয়াম থেকে, তো যার অর্থ হচ্ছে মিউজের মন্দির। তো এই মিউজরা ছিলেন শিল্পকলার পৃষ্ঠপোষক, যারা সমস্ত শিল্পীকে যেমন কদর করতেন, শিল্পের জিনিসপত্র সংগৃহীত করে রাখতেন। তো সেখান থেকেই মিউজিয়াম কথাটা এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে জাদুঘর। তো জাদুঘর এমন একটা জিনিস যেখানে ঐতিহাসিক বিভিন্ন রকমের উপাদান, যথা প্রাচীন মুদ্রা, লিপি, পরিধেয় বস্ত্র, রাজাদের অলংকার, তার সাথে সাথে সাংস্কৃতিক বিভিন্ন রকমের অত্যাচার্য জিনিস বা বৈজ্ঞানিক যে সমস্ত জিনিস, সমস্ত কিন্তু জাদুঘরের বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত করা থাকে। তো জাদুঘর নামটা সার্থক, কারণ আমি বলবো যে আমাদের জীবনে অতীতে যা ঘটেছে সেগুলো যদি আমরা রিক্যাপ করে দেখতে পারতাম তাহলে সেটা জাদুর থেকে কম কিছু নয়। তো আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা যদি সেই কত শতাব্দী, হাজার হাজার বছর জিনিস আমরা দেখতে পাচ্ছি, ডাইনোসরের কঙ্কাল দেখছি, বা ফিস্ট করতে কোথায় যাচ্ছি, হাজারদুয়ারি যাচ্ছি, তো সেই যে স্থাপত্যগুলোকে আমরা স্পর্শ করছি, দেখছি, এটা কিন্তু ম্যাজিকের থেকে কম কিছুই নয়। তো প্রাচীন মুদ্রা, লিপি, ভাস্কর্য, শিল্পকার্য, যে বৈজ্ঞানিক যে সমস্ত অত্যাশ্চর্য বস্তু, উপকরণ যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করা থাকে, সেটাকেই আমরা বলছি জাদুঘর। তো জাদুঘর বিষয়টা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হলো। তো এবার জাদুঘরের বিভিন্ন রকমের প্রকারভেদ। তো প্রকারভেদে প্রথমে আছে বিশ্বকোষ জাদুঘর, যেটাকে বলা হচ্ছে সুবৃহৎ জাদুঘর। এটা অ্যাকচুয়াল দেশীয় জাদুঘর, যেটার পরিধি যেমন ব্যাপক থাকে, যেখানে যেমন বিভিন্ন সময়কালের বিভিন্ন দেশের প্রচুর জিনিসপত্র সংরক্ষিত থাকে, তেমন দর্শকের আসন সংখ্যাও কিন্তু সেখানে থাকে প্রচুর, মানে অগাধ। তো এই বিশ্বকোষ জাদুঘরকে বলা হয় জাতীয় জাদুঘর। এখানে প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান সমস্ত বিষয়ে কিন্তু নিদর্শিত করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। প্রত্নতাত্ত্বিক জাদুঘরটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খোলা জায়গায় আমরা যেটা দেখি, আর একটা হচ্ছে অট্টালিকার ভেতরেও যেটা সংরক্ষণ করা থাকে, অনেক সময় হয়তো সেটা সাধারণ মানুষের ডিসপ্লেও করা হয় না, তো সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এবার শিল্প জাদুঘর, শৈল্পিক বিভিন্ন রকমের জিনিসপত্র যেখানে সংরক্ষণ করা থাকে, তার মধ্যে মৃৎশিল্প থাকে, ধাতব শিল্প থাকে, খোদিত শিল্প, ভাস্কর্য, এগুলো জিনিসপত্রগুলো যেখানে সংরক্ষণ করা থাকে সেটাকে বলা হচ্ছে শিল্প জাদুঘর। আচ্ছা, ঐতিহাসিক গৃহ জাদুঘর, এটা তো ভীষণই সবাই পরিচিত। ঐতিহাসিক গৃহ জাদুঘর যেমন হচ্ছে যে ভিক্টোরিয়া, যেমন আমরা তাজমহল, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, তো এগুলো সব হচ্ছে কি ঐতিহাসিক গৃহ জাদুঘর। তো এখানে আমরা কোনো ব্যক্তি বিশেষের জিনিসপত্র, তাদের যে সময়কাল, সময় সারণী, তাদের যে কালচার, সমস্ত কিছু সম্পর্কে আমরা এখানে জানতে পারি। এবার হচ্ছে জীবন্ত জাদুঘর। জীবন্ত জাদুঘর কি? এখানে কোনো একটা প্রাচীনকালের সংস্কৃতি, পরিবেশ বা প্রাচীনকালের যে ঐতিহ্য, সেটাকে না আমাদের অডিও ভিজুয়াল করে দেখানো হয়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে জীবন্ত জাদুঘর। অডিও ভিজুয়াল মানে আমরা দেখতে পাচ্ছি আর কি, তো একটা মডেল করে দেখানো হচ্ছে।
এরপর হচ্ছে সমুদ্র জাদুঘর। সমুদ্র জাদুঘর কি, সমুদ্রের এটার নাম শুনেই বোঝা যাচ্ছে, আমি তো বলেছি নামটা খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমরা কিছুটা হলেও আর কি বুঝে লিখতে পারবে যে সমুদ্রের তলায় প্রাপ্ত কোনো সময়কার কোনো সভ্যতার ধ্বংসাবশেষ বা কোনো জাহাজের ধ্বংসাবশেষ, সেগুলো যখন সুন্দর করে সংরক্ষিত থাকছে সেটাকে বলা হচ্ছে সমুদ্র জাদুঘর। সামরিক জাদুঘরে যুদ্ধের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র, যুদ্ধ সংক্রান্ত বাহিনী, অস্ত্রশস্ত্র, সরঞ্জাম, পোশাক, জীবনযাত্রার সৈনিকদের জীবনযাত্রার ধরনের যে নিদর্শন, সেগুলো কিন্তু সব সামরিক জাদুঘরে সংরক্ষিত থাকে। আচ্ছা, বিজ্ঞান জাদুঘর, বৈজ্ঞানিক যে অগ্রগতি, বিজ্ঞানটা শুরু কিভাবে হয়েছিল আর এখন কিভাবে সেটা নারিশ করেছে, যে পুরো যে বিষয়টা কিন্তু জাদুঘরের মধ্যে, বিজ্ঞান বিষয়ক জাদুঘরের মধ্যে সংরক্ষিত থাকে। সেখানে যেমন রেলপথের নির্মাণ থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কম্পিউটার, বায়ুযান সবকিছু সেখানে সুন্দরভাবে কিন্তু তার যে প্রমাণ বা তার যে বিষয়গুলো সবকিছু সংরক্ষিত আছে। আচ্ছা, তো এটা মোটামুটি জাদুঘর কি এবং জাদুঘরের প্রকারভেদটা কি তোমরা কিন্তু এরকম ভাবে লিখলে খুব ভালো, পয়েন্ট আকারে পরপর লিখলে ভালো স্কোর করতে পারবে, একটু বুঝে বুঝে পড়লে। বেশ, আমরা তো জাদুঘর সম্পর্কে ম্যাডামের কাছ থেকে জানলাম, তা আরেকটা বড় প্রশ্ন নিয়ে যদি একটু আলোচনা করেন তাহলে বোধহয় আমাদের আরো একটু সুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ, তো তৃতীয় অধ্যায় থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে অবশিল্পায়ন, সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো আমি এটাই বলবো যে কখনোই স্যারও যেটা বললেন যে ভয় পাবে না, ইতিহাসটাকে একটুখানি বুঝে গল্পের মতো করে পড়তে হবে, যে রহস্য, প্রাচীনকালের রহস্য তোমাদের কাছে কিভাবে উন্মোচিত হচ্ছে। আমার মনে হয় যে ইতিহাসটা হচ্ছে বুনিয়াদ। তো একটা বাড়ি যদি একটা ভিতটায় যদি নড়বড়ে হয় তাহলে বাড়িটাও কিন্তু নড়বড় করবে, পিলারটা ঠিক থাকতে হবে। তো আমাদের ইতিহাস যদি আমরা না জানি না, তাহলে কিন্তু আমাদের যে মানসিক বা বৌদ্ধিক বিকাশ সেটা কিন্তু সঠিক আর সম্পূর্ণ কখনোই হতে পারে না। তো ওই জন্য ইতিহাসটাকে একটুখানি বুঝে ভালোবেসে পড়ো। তো হ্যাঁ, যেটা বলছি যে অবশিল্পায়ন, এটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের। এবার অবশিল্পায়নটা কি? অবশিল্পায়ন এটার মধ্যেই বোঝা যাচ্ছে যে কি, যে শিল্পের একটা অবনমন ঘটছে বা শিল্পের একটা এখানে অবক্ষয় আমরা এটার মধ্যে দিয়ে লক্ষ্য করছি। তো দেশের মানুষ যদি শিল্পকর্ম ছেড়ে সকলে যদি জীবিকা হিসাবে চাষাবাদকে বেছে নেয়, ঠিক আছে, তাহলে চাষাবাদের উপর যে প্রচন্ড একটা প্রেশার পড়ে, সেক্ষেত্রে শিল্পজ অংশ কমতে থাকছে। একইভাবে কি হচ্ছে, চাষের প্রতি মানুষের যে ঝোঁক বাড়ছে, কারিগর, শিল্পীরা সকলে যখন চাষি হচ্ছে, তখন কিন্তু অর্থনৈতিক যে একটা ভারসাম্য সেটা কিন্তু একদম কমে আসছে। তো এর ফলে একটা অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন সাধারণ মানুষকে হতে হচ্ছে। তো এই যে কৃষিক্ষেত্রে ভিড় জমছে এবং শিল্পক্ষেত্রের যে এই অবনতিটা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে অবশিল্পায়ন। তো এই অবশিল্পায়ন ঔপনিবেশিক ভারতে কেন হয়েছিল, তো সেটা এবার তোমাদের সাথে আমরা আলোচনা করব যে অবশিল্পায়নের কারণগুলো কি কি। অবশিল্পায়নের প্রথম যে কারণটা হচ্ছে ব্রিটিশ শিল্পপতিদের চাপ। বিদেশের বাজারে দেশীয় ভারতের যখন পণ্যের জনপ্রিয়তা প্রচন্ড পরিমাণে বাড়তে থাকলো, তখন কিন্তু ঔপনিবেশিক মানে ব্রিটিশ সরকারের কিন্তু টনকটা নড়ে গেল, যে ব্রিটিশ যে মানে ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের স্বদেশীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু তাদের বাজারে আর চলছে না। তার ফলে তাদের সেখানে শ্রমিকের যে ছাঁটাই হচ্ছে, সেখানে তাঁতিরা বেকার হয়ে পড়ছে। তার জন্য ব্রিটিশ সরকার কি করলো, যে ভারতীয়দের এই যে পণ্যের চাহিদা বিদেশের বাজারে সেটা কিন্তু আটকাতে হবে। তো এই জন্য আটকানোর জন্য বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা জারি করলেন, বিভিন্ন রকমের শুল্ক আরোপ করলেন। তো একটা চাপ দিতে লাগলেন যে কোনোভাবেই যেন ভারতীয় পণ্য বিদেশের বাজারে আর না আসতে পারে। তো এটা কিন্তু অবশিল্পায়নের একটা প্রধান কারণ। এর সাথে সাথে এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, এবং শিল্প যখন বিপ্লব হলো, প্রচুর যন্ত্রের মাধ্যমে এখানে উন্নত মানের সস্তা শিল্প পণ্য তৈরি হতে লাগলো, সুতির বস্ত্র তৈরি হতে লাগলো, এবং সেগুলো এত বেশি পরিমাণে ভারতের বাজারে ছড়িয়ে গেল বা অন্যান্য আরো যে সমস্ত জায়গায় বাজারে ছড়িয়ে গেল, তখন মানুষ দেখলো কি, যে একই সুতি বস্ত্রের জন্য যখন আমাদের কম টাকা দিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ইংল্যান্ডের ওই যে শিল্প বিপ্লবের যন্ত্রের দ্বারা যে সমস্ত সুতি বস্ত্রগুলো তারা পাচ্ছিল, সেগুলোই কিন্তু তারা দখল করলো। কিন্তু কাঁচামালের যে বিষয়টা সেটা কিন্তু তারা ভারত থেকেই পাচ্ছিল। তাহলে ভারত হয়ে হচ্ছিল কাঁচামালের সরবরাহকারী, কিন্তু ভারতের কিন্তু লোকসানটা সার্বিকভাবেই কিন্তু এক্ষেত্রে হচ্ছিল। তো এর পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় যে নির্যাতন, সীমাহীন শোষণ এবং অত্যাচার। তো কোম্পানির কর্মচারীরা এবং দালালরা তাঁতিদের অগ্রিম দাদন দিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে
ইংরেজ কোম্পানির জন্য সুতি বস্ত্র বুনতে ভারতীয়দের বাধ্য করছিল। তো এক্ষেত্রে সেই সুতি বস্ত্রগুলো অনেক কম দাম দিয়ে তাদেরকে বিক্রি করতে ভারতীয়রা বাধ্য থাকতো। তো এবং বিক্রি না করলে সেক্ষেত্রে তাদের সীমাহীন অত্যাচারের সম্মুখীন হতে হতো। এটা একটা যেমন পয়েন্ট। এরই সাথে অসম শুল্ক নীতি, যখন ভারতীয়রা কোনো পণ্য আমদানি করছে সেক্ষেত্রে কিন্তু প্রচুর শুল্ক দিয়ে তাদের আমদানি করতে হচ্ছে, কিন্তু যখন রপ্তানি করছে সেখানে কিন্তু বিনা শুল্কে তাদের রপ্তানি করতে হচ্ছে। তবে এখানে কিন্তু তারা ভয়ঙ্কর লসের কিন্তু একটা সম্মুখীন হয়, অসম শুল্ক নীতির সম্মুখীন হয়। তো এখানে অবশিল্পায়নের মেন যে পয়েন্টগুলো হচ্ছে বিলেতি সস্তা পণ্যের অ্যাভেবিলিটি, মানে প্রচুর পরিমাণে বিলেতি সস্তা পণ্য আসতে থাকে, হ্যাঁ, এবং উন্নত বিদেশিদের ইংল্যান্ডের উন্নত শিল্প সামগ্রী, ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পরে কলকারখানা যন্ত্রের যে প্রাচুর্যটা বা বাহুল্য, সেই ক্ষেত্রে প্রচুর সস্তায় কাপড় আমদানি হচ্ছিল ভারতে, এবং এই সময় শিল্প বিপ্লবের যে সার্বিক প্রভাবটা এটাই কিন্তু অবশিল্পায়নের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমাদের তো সবার পক্ষ থেকে আরেকটা দাবি থাকবে। দুটো প্রশ্ন নিয়ে আলোচনা শুনলাম, তাই তো ছোট গল্পের মতো শেষ হইল না শেষ। আরেকটা যদি ম্যাডাম আমাদের অনুরোধ রাখেন, আরেকটা প্রশ্ন নিয়ে যদি একটু আলোচনা শুনে নিই। আচ্ছা, তো আরেকটা যেটা আমি সাজেশনেও আর কি মানে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যেটা দিয়েছি যে 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার এবং ওরই সাথে সাথে লিঙ্ক 1935-এর ভারত শাসন আইন, দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে। তো এক্ষেত্রে 1917 খ্রিস্টাব্দে ভারত সচিব মন্টেগু একটা মানে ট্রিক্স নেয় ভারতীয়দের প্রতি। ভারতীয়দের সাধারণ মানুষ বোঝাতে তখন সুবিধাই হতো। তো ভারত সচিব মন্টেগু বলেন যে এই সময় যে ভারতীয়রা যদি প্রথম বিশ্বযুদ্ধে সর্বসমর্থভাবে যদি ব্রিটিশ সরকারকে সাহায্য করে তাহলে ভারতীয়দের স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হবে। এই প্রলোভন দেখিয়ে বা তাদের এই যে দাবি মেনে নেওয়া হবে এটা এরকম ভাবে বলে কিন্তু তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করানোর কথা ব্রিটিশ সরকার বলে, এবং ভারতীয়রা সেখানে অংশগ্রহণও করে এবং যথার্থভাবে যখন জিতে যায় তারপরে কিন্তু আর এই যে মন্টেগু এবং বড়লাট যে চেমসফোর্ড তারা কিন্তু সেই কথাটা কিন্তু রাখেনি, যথার্থভাবে কিন্তু তারা কিন্তু কথাটা রাখেনি। এবং এই মন্টেগু চেমসফোর্ডে কিন্তু কোনোভাবেই প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, কোনো স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয়নি, কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থাই কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এবং এই যে প্রতিষ্ঠিত হয়নি এর ফলে কিন্তু ভারতীয়দের মনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল যে আমরা যখন নিঃস্বার্থভাবে সাহায্য করেছি তখন কেন আমাদের দাবিটা মেনে নেওয়া হলো না। তো এর ফলস্বরূপই কিন্তু পরবর্তীকালে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনটা আসে। তো এই সময় একটা প্রবল গণ আন্দোলন দেখা যায় মন্টেগু চেমসফোর্ড আইনের বিরুদ্ধে, এবং গান্ধীজির নেতৃত্বে সারা ভারতে প্রবল এই সময় আন্দোলন শুরু হয়, বিপ্লবী কার্যকলাপ দেখা যায়। তো এই সময় ব্রিটিশ সরকার ভীত হয়, তারা ভাবে যে কিভাবে এই জাতীয়তাবাদ আগ্রাসনকে রোধ করা যায়। তার জন্য ব্রিটিশ সরকার কি করে, সাইমন কমিশনকে ভারতে পাঠায়। এবং সাইমন কমিশন যখন ভারতে আসে তখন সাইমন কমিশন এরকম ভাবে বোঝাতে চায় যে ভারতীয়রা স্বায়ত্ত শাসন করার জন্য বা নিজেদের দেশটাকে নিজেকে চালানোর জন্য হয়তো যোগ্যই হতে পারেনি। তো এই কথাটা বলার জন্য কিন্তু ভারতীয়রা আর কি সাইমন কমিশনকে আর গ্রহণ করতে চায়নি। তো সাইমন কমিশনের যে প্রজেক্ট সেটাও কিন্তু ব্যর্থ হয়। পরবর্তীকালে সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রথম গোলটেবিল, দ্বিতীয় গোলটেবিল, তৃতীয় গোলটেবিল বৈঠক দেখে। তো এইভাবে অনেক ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের যে প্রেক্ষাপট সেটা কিন্তু এই সময় রচিত হয়। তো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে দুটি প্রস্তাব ছিল। একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় যে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় যে প্রস্তাব গঠন, আর দ্বিতীয়টা হচ্ছে যে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা। তো এই রকম ভাবে তোমরা যদি সুন্দর করে বুঝে বড় একটার সাথে একটা লিঙ্ক করে, তাহলে আমার মনে হয় দুটোই তোমরা খুব ভালো করে কভার আপ করতে পারবে। বেশ, অনেকটা দীর্ঘ আলোচনা আমরা শুনলাম, কিন্তু আরেকটা আমাদের দাবি রয়েছে ম্যাডামের কাছে, যেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরাই আমরা দেখি যে খাতাটাকে ঠিক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না। তা সবকিছুই একটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার রয়েছে, সেটা আমরা ইতিহাস বিষয়টাকে কিভাবে সুন্দরভাবে পরীক্ষকের কাছে রিপ্রেজেন্ট করতে পারি সেটা যদি একটু বলেন। আচ্ছা, আমি এরকম দেখেছি যে যাদের এক্সিলেন্ট প্রিপারেশন, প্রচুর তারা পড়েছে, প্রচুর মানে মুখস্থ করেছে, সব একদম প্রিপারেশন খুব ভালো, সে লিখছে একরকম ভাবে কিন্তু তার যে প্রেজেন্টেশনটা সেটা অপরিষ্কার। প্রশ্নের প্রথমেই দেওয়া থাকে যে হাতের লেখার জন্য বা প্রেজেন্টেশনের জন্য কিন্তু নাম্বার কাটা যেতে পারে, বানান ভুলের জন্য নাম্বার কাটা যেতে পারে, এটা কিন্তু লেখাই থাকে।
তো সেক্ষেত্রে আমি দেখেছি যাদের একটু কম প্রিপারেশন কিন্তু প্রেজেন্টেশনটা এত সুন্দর, দুজনেই হয়তো সমান মার্কস পেয়ে গেল। মানে এইরকম যেন কখনোই না হয়, স্যারকে যেন খুঁজতে না হয় যে কোথায় গিয়ে প্রশ্নটা শেষ হলো বুঝতে পারছি না, আবার নতুন একটা প্রশ্ন শুরু হয়ে গেল, মাঝে কোনো গ্যাপ নেই, বা একটু বাম দিকে একটু বেশি মার্জিন, ডান দিকে একটু কম মার্জিন করে সুন্দরভাবে খাতাটা সাজানো, কোনোভাবে মার্জিনের বাইরে যেন না লেখা, দাগ মার্কস গুলো সঠিক দিয়ে লেখা, একটা কোশ্চেন শেষ হলো বুঝিয়ে দেওয়া পরীক্ষককে যে সেই প্রশ্নটা শেষ হলো, দাগ দিয়ে কিছুটা গ্যাপ দিয়ে আবার লেখা। তো এইরকম প্রেজেন্টেশন ভীষণ মাস্ট ইম্পর্টেন্ট। তুমি সারা বছর কিভাবে পরীক্ষা মানে কিভাবে প্রস্তুতি নিচ্ছ সেটা কিন্তু ওই 3 ঘন্টার মধ্যে তোমাকে প্রেজেন্ট করে দেখাতে হবে। এবং এর জন্য তুমি কোনো পরীক্ষকের কাছে মূল্যায়ন হওয়ার আগে আমি বলবো তুমি নিজেকে জাজ করো। তো বাড়িতে যেটা কি হচ্ছে, এখন না লেখা প্র্যাকটিসটা প্রচন্ড কমে গেছে, তো আমি বলবো যে সময় ধরে প্র্যাকটিস সেট দাও, টেস্ট পেপারগুলোকে সলভ করো, এবং প্রথম আমি জানি যে সময় হয়তো ঠিকঠাক কভার করতে পারবে না, বাট লেখো। কখনোই ভেবো না যে প্রচুর পড়েছি সেটাকে আমি ইনস্ট্যান্ট পরীক্ষার হলে লিখে দিতে পারবো, এটা কখনোই সম্ভব নয় লেখা প্র্যাকটিস না থাকলে। তো আমি বলবো যে যেটা তোমরা নিচ্ছ পুরো সঠিকভাবে সেটা তোমরা মনে করতে পারছো কিনা, কারণ মনে করে লিখতে হয়, তো সেই মনে করতে পারছো কিনা সেটা তোমরা বুঝে তবেই কিন্তু তোমরা আগে থেকে প্র্যাকটিস করে তবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু সঠিকভাবে সময় ধরে আমার মনে হয় লিখতে পারবে। আর লেখার আমি বলবো প্রেজেন্টেশনটা মাস্ট, কারণ ওটাই তোমাদের পরিচয়, ওটাই তোমাদের পরীক্ষকের কাছে তোমাদের ইমেজটাকে ক্রিয়েট করবে যে তোমরা কি দিচ্ছ, স্যারকে কতটা কাজটা সহজ করে দিচ্ছ। তিনি খাতা দেখে যেন তিনি ভাবেন যে হ্যাঁ, যে তুমি যতটা তোমার যে হার্ডওয়ার্ক করে এসছো তার যে এফেক্টটা সেটা যেন তোমার খাতায় দেখতে পাওয়া যায়। আর সবার যে ভীষণ সুন্দর মুক্তঝরা হাতে লেখা হবে না, তবে যেন সুন্দর গোটা গোটা অক্ষরে তোমরা যাতে লিখে আসতে পারো সেটা তোমরা অবশ্যই চেষ্টা করবে। একদমই তাই। ম্যাডাম যেটা বলছিলেন যে আমাদের প্রিপারেশনটা আমরা সারা বছর ধরে নিচ্ছি, কিন্তু মাঠে ফসল আমরা ফলালাম সেটা কি সঠিকভাবে বাড়িতে মানে যতক্ষণ না গোলায় ধানটা ভরছি ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু শান্তি নেই। আমাদের এমন ভাবে সবকিছু সুচারুভাবে সম্পন্ন করতে হবে, এবং আমাদের খাতাটাই তো আমাদের আয়না, আমাদের দর্পণ, আমাদের নিজেদেরকে দেখানোর একটা জায়গা, সেটাতে যেন আমরা একেবারে অবিচল থাকি, অটুট থাকি। আর প্রস্তুতি তোমরা সবাই নিচ্ছ। ম্যাডাম একটু আগেই বলছিলেন যে আমাদের সামনে এখন টেস্ট পেপার রয়েছে আমাদের সামনে বিভিন্ন কোশ্চেন ব্যাংক, সেগুলো নিয়ে ঘড়ি ধরে সময় ধরে আমরা অভ্যেস করব, মক টেস্ট গুলো দেব, এবং তাতেই আমাদের প্রিপারেশন। আমার মনে হয় যে ওরা যদি একটু রুটিন করে পড়ে, যেমন সকাল 7টা থেকে 9টা যদি আমি পড়তে বসলাম, তারপরে আবার দুপুরবেলা 11টা থেকে পড়তে বসলাম 1:30টা পর্যন্ত, ওই মাঝে যেটুকু সময় পেলাম সেটুকু সময় কি করব, আমরা আদার্স কাজ করার সাথে সাথে মনে করব, মেমোরাইজ করার চেষ্টা করব, যে যেগুলো পড়ছি প্রপার সেগুলো আমাদের মনে পড়ছে। তো মনে করলেই অনেক কিছু মনে পড়বে না, তখন আবার বইটা খুলে একটু দেখে নিলাম যে এই লাইনটা মনে পড়ছে না বা এই বিষয়টা মনে পড়ছে না, একটু দেখে নি। তো এই মেমোরাইজ করে পড়াটাও কিন্তু এই সময় খুব ইম্পর্টেন্ট। একদমই। আমার দুটো লাইন মনে পড়ে গেল। ক্লান্ত দিনের অলস বেলায় অতীত যখন পড়বে মনে। অ্যাকচুয়ালি যখন আমাদের পড়তে পড়তে ক্লান্তি আসে, তখন হঠাৎ করে সেই অতীতকে স্মরণ করা, আজকে সকাল থেকে কি পড়েছি, সেই পয়েন্টগুলো যদি আমি একটু ভেবে নিই, তাহলে দেখা যাবে পরীক্ষার খাতায় উত্তর লিখতেও আমাদের খুব সুবিধা হবে। বেশ, আমাদের আলোচনা আর দীর্ঘায়িত করব না। তোমরা সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, যে কটা দিন তোমাদের হাতে রয়েছে। আর আমাদের তরফ থেকে, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভকামনা, শুভাশিস রইল। তোমাদের প্রত্যেকের আশাতীত উজ্জ্বল সাফল্য কামনা করে আজকের মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। নমস্কার।